সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে যে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও বিকেন্দ্রীকরণ। আমরা জানি যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের দুর্ঘটনা হোক অথবা মানবসৃষ্ট দুর্ঘটনা হোক, যে কোনো ধরনের আমরা যে সম্প্রতি যে ছাত্র জনতার যে আন্দোলন বা অভ্যুত্থান দেখেছি, তার পরবর্তী সময়ে যে ক্যাজুয়ালিটিগুলো হয়েছে এই প্রত্যেকটি ক্ষেত্রে, এবং আরেকটি ভিন্ন বিষয় হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেটি আসলে আমাদেরকে প্রতিনিয়ত অসংখ্য মানুষকে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করছে এবং মৃত্যুবরণ করছে অনেকেই। এই সবগুলো ব্যাপারের মধ্যে অর্থোপেডিশিয়ানদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটি হচ্ছে যে আমরা বলি গোল্ডেন আওয়ার, যে 1 ঘন্টার মধ্যে যদি তাকে যথাযথ চিকিৎসাটি দেওয়া যায় তাহলে হয়তো তার যে লিম্ব এবং লাইফ এই দুটোই সেভ করা সম্ভব, রক্ষা করা সম্ভব। এই বিষয়টি নিয়ে আসলে ভাবনার বিষয় রয়েছে। এই বিষয়টির সাথে সংশ্লিষ্ট যে অংশগুলো যুক্ত রয়েছে তাদের সংস্কারের প্রয়োজন রয়েছে, এবং সেই ভাবনার বিষয়টি শুরু হতে পারে আমাদের এই নতুন চিন্তা ভাবনা থেকে। তাই আমরা আজকে এই প্রসঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার আলমগীর হোসেন জনি, অর্থোপেডিক সার্জন, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক বিভাগ, মুগ্ধ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার আলমগীর হোসেন জনি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-এর সকল কলাকুশলী এবং যে সকল দর্শক আজকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং 24কে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে প্রসঙ্গটি আমি আসলে মূলত আনতে চাই, যে কথাটি আমি বললাম যে বাংলাদেশের প্রথম যে ইনস্টিটিউশন আমরা বিবেচনা করি তাহলে কিন্তু যেটা আমরা বর্তমানে নিটোর বা অর্থোপেডিক যে হসপিটালটি রয়েছে সেটি দিয়ে কিন্তু শুরু। সবার আগে প্রয়োজনীয় অনুভব হয়েছে যে এই যুদ্ধ পরবর্তী সময়ে বা আহতদের চিকিৎসা বা পুনর্বাসন নিয়ে চিন্তাটি সবার আগে এসেছে, এবং এর ধারাবাহিকতায় কিন্তু সেটি চলমান। সড়ক দুর্ঘটনা কিন্তু কখনোই থেমে যায়নি, এবং একই সঙ্গে এই যে আন্দোলন চলমান যে আমরা দেখেছি এর মধ্যে যে সহিংসতা যেগুলো তৈরি হয়েছে তাতে আহতদের যে পুনর্বাসনটি বিষয়টি সেটিও কিন্তু এখন একটি আলোচ্য বিষয়। এই সবগুলো বিষয়ের সাথে আরেকটি বিষয় যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে আমরা বলছি বিকেন্দ্রীকরণ, যে শুধুমাত্র শহর কেন্দ্রিক যে চিকিৎসা ব্যবস্থা সেটির উপর আমরা নির্ভরশীল। সব কিছুর প্রাণকেন্দ্র বারে দেখা যাচ্ছে সবাই ছুটে আসছে একটি জায়গায়, কিন্তু আমরা বলেছি সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আরটি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের আমরা বলছি মাল্টিপল ট্রমার ক্ষেত্রে, পলিট্রমার ক্ষেত্রে সেই জায়গাটিকে আসলে আমরা কোথায় আছি বর্তমানে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্নের অবতারণা করার জন্য। আসলে পৃথিবী আগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই সাথে সমানভাবে আগাতে পারছি কি না এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আমাদের প্রতি বছর বিপুল সংখ্যক জনগোষ্ঠী এই পঙ্গুত্ব বরণ করতেছে। এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেমন এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ট্রমার কারণে একটা ইনজুরি, যে কোনো ডিজাস্টারের সময় যে ধরনের একটা ইনজুরি, মাস ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এবং এই যে আমাদের যে সকল সন্তানেরা ইনজুর্ড হলো তাদের এখন একটা পর্যায়ে এসছে। প্রত্যেকটা জিনিসই আলোচনার দাবি রাখে। তো আমরা যারা বর্তমান দেশে যারা আমরা অর্থোপেডিক্স আমরা যারা রুগী দেখাশোনা করতেছি, তা আমাদের কিছু একটা প্ল্যানিং বা প্রস্তাবনা থাকতে পারে। যেমন দেখেন, প্রত্যেকটা জেলাকে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করতে পারতেছি না। কারণ কি, একটা রুগী যখন আমার বাড়ি দেশের বাড়ি চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসে, লম্বা রাস্তা পাড়ি দিয়ে আসতে হয়, জ্যাম, বিভিন্ন সমস্যা, এবং ইমিডিয়েট ম্যানেজমেন্টটা কিন্তু তাদের কাছে আমরা পৌঁছাতে পারতেছি না। পৃথিবীর সব দেশে, উন্নত দেশে বা যারা উন্নত দিকে যাচ্ছে, তাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্টের দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ সরকার বহন করে থাকে, এবং যত খরচই হোক সরকার ব্যবস্থা করে, এবং তাদের একটা নিয়মতান্ত্রিক রেফারেল সিস্টেমের মাধ্যমে তারা সেটা করে। যেমন একটা জেলা লেভেলে আমরা যারা অর্থোপেডিক, প্রত্যেকটা জেলাতেই কিন্তু একটা অর্থোপেডিক্স ডাক্তার আছেন, কিন্তু এই ডাক্তারগুলোকে এই ট্রমা ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে দক্ষ করে তুলতে হবে। তারা যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, যাতে যেমন একটা ব্লাড লস হচ্ছে, তাকে ইমিডিয়েট একটা ব্লাড দিতে হবে, তার লিম্বটা ভেঙে মানে আছে, তাকে একটা কাস্টিং করে দিতে হবে। এই যে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের যে দক্ষতা, এবং সব দেশে মনে করেন যে শুধু লিম্বের সাথে তার মানে ফুসফুস ইনজুরি হতে পারে, তার স্পাইন ইনজুরি হতে পারে, তারা একটা কমপ্লিট ট্রিটমেন্ট পাবে ইমার্জেন্সিতে। কারণ একটা ইমার্জেন্সি রুগী নিয়ে আমার দেশে প্রত্যেকটা ফ্যামিলি দৌড়াতে থাকে,
কোথায় যাবে, কি ম্যানেজ করবে, অর্থনৈতিকভাবে কীভাবে তাকে সাপোর্ট দেবে, এটা একটা ব্যয়বহুল ব্যবস্থার ভিতরে তারা হঠাৎ করে পড়ে যায়। এই জন্যে তাকে যদি আমরা পরিকল্পিতভাবে আমরা এই ট্রমা ম্যানেজমেন্টটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি, আসলে কিন্তু আমরা অনেকটা দিন পার করে এসেছি। দেশ কিন্তু অলরেডি 50, 55, 52, 53, 54 বছর পার করে ফেললাম, কিন্তু আমাদের একটা সমন্বিত এই পরিকল্পনাটা কিন্তু আমরা এখনো গ্রহণ করতে পারিনি। একদম। এবং এই জন্যে দেখেন, একটা গরিব মানুষ রিক্সা চালায়, সে ফট করে একটা ইনজুরিতে পড়ে গেল, এই লোকটার দায়িত্ব ওই ফ্যামিলি বহন করতে পারা খুব কঠিন। তাকে যখন একটা জেলা হাসপাতালে নেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে আপনি ঢাকা পঙ্গু হাসপাতালে চলে যান। তার জন্য পঙ্গু হাসপাতালে আসাও কঠিন। আবার পঙ্গু হাসপাতালে আসার পরে তার যে ট্রিটমেন্ট ব্যয়ভার, সেটা বহন করা কঠিন। কিন্তু সরকার যেটা করতেছে আংশিক, কিন্তু তাকে পরিপূর্ণভাবে যে একটা আগের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য ইমিডিয়েট যে একটা ম্যানেজমেন্ট, এবং সেটা একটা স্পাইন যদি ইনজুরি হয়, তাকে একটা স্পাইন ফিক্সেশনের জন্য প্রচুর একটা খরচের ব্যাপার আছে। কিন্তু এই টোটাল ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা যদি সরকার নিজের দায়িত্বে এবং সুনিয়ন্ত্রিতভাবে যদি এটা সন্নিবেশিত করে, তাহলেই আমাদের এই ধরনের ইনজুরির হাত থেকে বের হয়ে আসা সম্ভব। আবার দেখেন, আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে যেমন ধরেন একটা মানে ট্রমা যেমন একটা যেমন একটা একজন এমআই হলো, আপনি এটা দেখবেন যে একটা চুয়াডাঙ্গা থেকে বা একটা পটুয়াখালী থেকে একটা রুগী একটা স্টেপটোকাইনেজের জন্য বা হাইনোজের জন্য তাকে ঢাকায় আসতে হচ্ছে। তার যে গোল্ডেন আওয়ার, এটা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। তো একটা জেলা হাসপাতালগুলোকে আমরা কিন্তু এখনও সাজাতে পারিনি। একটা উপজেলা হাসপাতালও যেরকম, জেলা হাসপাতালও সে একই রকম পর্যায়ে আছে। তো এই ধারাবাহিকভাবে এই যে অনেক দিন থেকে এভাবে চলতেছে, এটাকে যদি আমরা একটা সুন্দর একটা কাঠামোর উপরে দাঁড় করিয়ে আমরা যদি এটাকে তদারকি করি এবং একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসি, তাহলে কিন্তু দেখবেন যে এই ট্রমার হাত থেকে আমরা অনেক টাকা সুবিধা পাবো। আরেকটা জিনিস আমি আপনার মধ্যে বলতে চাই যে ইন্স্যুরেন্সের ভিতরে আসতে হবে আমাদেরকে, হেলথ ইন্স্যুরেন্স। সেটি একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ হঠাৎ করে যখন একটা লোকের বা একটা মানুষের অনেক টাকার প্রয়োজন হয়ে পড়ে, তখন কিন্তু তার পক্ষে কঠিন, বিভিন্নভাবে ম্যানেজ করা কঠিন হয়ে দাঁড়ায়। জি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হয়তো আলোচনায় আসবো সামনের দিকে। তার আগে একটি বিষয় আপনি খুব চমৎকার উল্লেখ করেছেন যে হসপিটালে বা গভর্নমেন্ট হসপিটালগুলোতে আসার পরেও কিন্তু তাদের যে চিকিৎসার যে ব্যয়ভারটি, সেটি অনেকের পক্ষে নেওয়া সম্ভব হয় না। তার কারণ হচ্ছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যে রোগীর পকেট থেকে যে টাকাটি খরচ হচ্ছে, এটি বর্তমানে প্রায় 72 থেকে 76% মতো, যেটি যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে এটি অনেক বেশি। তো এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারটি কমানোর জন্য বর্তমানে স্বাস্থ্য খাতে সংস্কারের যে বাতাসটি লেগেছে, বা একটি আমার ধারণা যে এই বিষয়ে নিশ্চয়ই সরকার কাজ করছে, তো সেই জায়গাটিতে এটি কিভাবে আসা উচিত, এই স্বাস্থ্য অর্থনীতি বিষয়টি? এটার ক্ষেত্রে আপনাকে যেটা আমি পরামর্শ বা আমার যেটা একটা মতামত সেটা এই যে, যেমন দেখেন, একটা রুগী যখন হাসপাতালে আসে, তখন দেখা যায় যে এই লোকের সাথে একটা মধ্যস্বত্বভোগী লোকগুলো কিন্তু ট্যাগ হয়ে যায়। কেমনে যে হয়ে যায়, হ্যাঁ, এই যে ট্যাগ হয়ে যায়, এবং সে ওই লোকটাকে ঘোরাতে থাকে তার সুবিধাটুকু আদায় করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন ধরেন, আমাদের হাসপাতালগুলোতে এখন যে ধরনের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি আছে, একেবারে যে খারাপ আছে তা নয়, কিন্তু ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিগুলোকে আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই মধ্যস্বত্বভোগী বা বিভিন্ন মানে লোক এখানে ভিড়ে গেছে, যারা রুগীদেরকে মিসগাইড করতেছে, এবং এদের হাত থেকে কোনোভাবে হাসপাতালগুলোকে নিরাপদ রাখা যাচ্ছে না। তো এটার জন্য যেমন দেখেন, আপনি অনেক উদ্যোগ নিচ্ছেন, অনেক কিছু চেষ্টা করতেছেন, তারপরেও পারতেছেন না। এটার ভিতরে কিছু কারণ কিন্তু আমাদের ভিতরে বিদ্যমান। যেমন দেখেন, হাসপাতালের কিছু লোকজন থাকে প্রত্যেকটা জেলাতেই, আমি দেখছি, যেগুলোতে আমি চাকরি করছি। আমরা তো একদম সাব সেন্টার থেকে চাকরি করে এসেছি, মানে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে। তো আমি দেখছি যে হাসপাতালেরও যেমন তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বা যেটা হচ্ছে আউটসোর্সিং যে লোকগুলো আছে, এই লোকগুলোর জীবন ধারণের ব্যবস্থা কিন্তু সরকার খুব ভালোভাবে করতেছে না, যার কারণে তারা কিন্তু তাদের ইনকামের ব্যবস্থাটা হাসপাতাল থেকে করে নেওয়ার চেষ্টা করছে। তো এই কারণে আমি মনে করি যে ইনভেস্টিগেশন যেগুলো করা হচ্ছে বা যে খরচটা যাচ্ছে রোগীর পকেট থেকে, এইটা মধ্যস্বত্বভোগী কিছু লোক কিন্তু এখান থেকে সুবিধা নিয়ে রোগীদেরকে মিসগাইড করতেছে। এটা একটা চরম সত্য কথা, এবং এটাকে কঠোর হস্তে দমন করাও যেমন দরকার, তেমনি
মানুষের মানে একটা একটা ধরেন একটা আউটসোর্সিং একটা লোক চাকরি দিছি আমরা একটা কোম্পানির মাধ্যমে, কিন্তু সে কিন্তু বেতন যা পাচ্ছে সেটা তার জন্য তার জন্য একেবারে হ্যাঁ, অপ্রতুল। অপ্রতুল। জি, তো সেই জন্য সেই দিকটা দেখতে হবে, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনকে শক্তিশালী করতে হবে। এটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন। আমি এই বিষয়টি আসতে চাই, তার আগে আমি একটু অর্থোপেডিক সেবায় আসতে চাই। আমি বলেছি যে বাংলাদেশের প্রথম ইনস্টিটিউশন হচ্ছে যেটা আরএসটি বা নিটোর বর্তমানে যেটি রয়েছে, এবং এই অর্থোপেডিক সেবার উপরে সবচেয়ে বেশি মানে গুরুত্ব দেওয়া হয়েছে একটা সময়। এই যে সমন্বিত ওয়ান স্টপ সার্ভিসের কথাটি যেটি বললেন, যে সেক্ষেত্রে ইমার্জেন্সির বিষয়টি খুব চলে আসে, যে ইমার্জেন্সি মেডিসিন বা একটি হসপিটালের ইমার্জেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ এবং সবচেয়ে শক্তিশালী একটি অংশ হওয়া উচিত, যেটি হসপিটালের বাকি অংশের উপর লোড অনেকাংশে কমিয়ে দেবে, প্রায় 50% কমিয়ে দেওয়ার সম্ভাবনা বলে। অনেক সময় বলা হয় যে ইমার্জেন্সি ইজ দ্য মিরর অফ দ্য হসপিটাল। তো সেই ইমার্জেন্সির ব্যাপারে কিন্তু আসলে আমরা একেবারেই সক্রিয় না, বা আসলে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, কিন্তু স্ট্রং একটা ইমার্জেন্সির ব্যাপারে কিন্তু অনেকটাই আমি বলবো যে পিছিয়ে আছে। এই জায়গাটিতে যেমন আপনি ছোট্ট একটা উদাহরণ বলেছেন যে অর্থোপেডিক একটা ফিক্সেশন হচ্ছে, কিন্তু তার একটি চেস্ট ট্রমা আছে, সেটির জন্য তাকে আবার আরেকটি জায়গায় পাঠাতে হচ্ছে। সেই এরকম একটি খারাপ রোগীকে যদি আরেকটি ইনস্টিটিউশনের জন্য সহায়তা নিতে হয়, তাহলে কিন্তু তার এই যে ট্রান্সপোর্ট, যাওয়া আসা, রোগীর জীবন বিপন্ন হয়। হয়তো হেড ইনজুরির জন্য আরেকটি ইনস্টিটিউশনে পাঠানো হচ্ছে। এই যে ইমার্জেন্সি সমন্বিত ট্রিটমেন্টটি এবং অর্থোপেডিক সেবাটির সমন্বয় করার বিষয়টি সম্পর্কে কিছু ভাবছেন কিনা? এটা আসলে আমাদের দেশের পুরা স্বাস্থ্য সিস্টেমটাকে রিফর্ম করা উচিত। আপনার মাধ্যমে জানাচ্ছি যে এই স্বাস্থ্য সিস্টেমটাকে রিফর্ম করতে হলে আমাদের ইমার্জেন্সি যেমন দরকার, তার চেইনগুলো ঠিক করা দরকার। একদম সরি। তো এই চেইনগুলো যখন আমাদের ঠিক করতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর একটা কাঠামোর ভিতরে নিয়ে আসতে হবে। যেমন একটা হেড ইনজুরি, একটা চেস্ট ইনজুরি, একটা স্পাইন ইনজুরি, একটা লিগামেন্ট ইনজুরি, তারপরে ভাস্কুলার ইনজুরি, এইগুলো আমাদের এখনো পর্যন্ত আমরা ধরেন একটা রুগীর ভাস্কুলার ইনজুরি আছে, তাকে যেতে হবে এনআইসিভিটিতে, আবার তাকে নিয়ে আসতে হবে নিটোরে, আবার তাকে নিয়ে যেতে হবে চেস্ট হাসপাতালে, আবার তাকে নিতে হবে নিমসে। এই যে একটা মানুষের যে দৌড়াদৌড়ি, এবং এটা সম্পূর্ণ ওই রুগীর যারা অ্যাটেন্ডেন্স বা রুগীর যারা আত্মীয় স্বজন, তারাই এটাকে নিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছে। এবং এটা আপনি একটা যেমন অর্থ খরচ, 2 নম্বর হচ্ছে রুগীরও সঠিক ট্রিটমেন্টটা সম্ভব নয়। এই জন্যেই ইমার্জেন্সি ডেভেলপমেন্ট খুব জরুরি। এবং আমাদের যে ইমার্জেন্সি ডাক্তারগুলোকে আমরা ট্রেন্ড আপ করিনি, যেমন জেলা লেভেলের যে ইমার্জেন্সি ডাক্তারগুলোকে আমরা যদি দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে ইমার্জেন্সি ট্রেনিংয়ের ভিতরে রাখতে হবে, তাদেরকে বিভিন্ন রোগীর ম্যানেজমেন্ট দেখাতে হবে, আলাদা স্পেশালিটি গড়ে ওঠা উচিত, যেটা ইমার্জেন্সি মেডিসিন। সেটি নিয়ে আমরা অনেক অনুষ্ঠানে কথা বলেছি, এবং একই সঙ্গে যে ট্রেনিংগুলোর দরকার, বিশেষ করে এসএলএস এবং এটিএলএস, এই প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আহতদের চিকিৎসা পুনর্বাসন ও বিকেন্দ্রীকরণ নিয়ে, বিশেষ করে চিকিৎসা সেবার বিকেন্দ্রীকরণ নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিত হাসান। আমরা আজকে আলোচনা করছিলাম আহতদের চিকিৎসা পুনর্বাসন এবং এই ব্যবস্থাটি বিকেন্দ্রীকরণ নিয়ে। সঙ্গে রয়েছেন ডক্টর আলমগীর হোসেন জনি। আরেকবার স্বাগত আপনাকে। আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে এই যে আমরা একটা রিফরমেশন চাচ্ছি, স্বাস্থ্য খাতে একটি সংস্কার চাচ্ছি, সেক্ষেত্রে অর্থোপেডিকের মানে একটি গুরুত্বপূর্ণ একটি উইং আমরা বিবেচনা করি, এবং পলিট্রমা বা ওয়ান স্টপ ট্রমা ম্যানেজমেন্ট এটা একটি সময়ের দাবি। সেক্ষেত্রে আসলে আমাদের স্ট্রাকচারটি কেমন হওয়া উচিত? একটা জিনিস আপনাকে মানতে হবে যে আসলে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের দেশে তেমন করে কোনো কিছুই প্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি। না ওঠার কারণে একটা বিশৃঙ্খলা পরিবেশ এখানে বিরাজমান। তো আমি যেটা বলতে চাই যে এটা যেমন একটা স্ট্রাকচার দরকার, একটা সমন্বিত একটা অ্যাক্টিভিটিস দরকার, 2 নম্বর হচ্ছে লজিস্টিক সাপোর্ট দরকার, 3 নম্বর হচ্ছে যে ম্যান পাওয়ার দরকার। আমাদের দেশে যে ম্যান পাওয়ার আমরা মানে তৈরি করতেছি, বা যে ম্যান পাওয়ার আমাদের তৈরি হচ্ছে,
সেটা যেমন দেখা যাচ্ছে যে একটা ছেলেকে আমি ইমার্জেন্সিতে ট্রেনিং করলাম, কিছুদিন পর সে কার্ডিওলজিতে ডিগ্রি করে চলে গেল, গাইনিতে ডিগ্রি করে চলে গেল। এই যে মানুষটাকে যে তৈরি করলাম, সে মানুষটার কাছ থেকে যখনই আমি রেজাল্টটা নিতে থাকবো তখনই সে নেফ্রোলজিস্ট হয়ে গেল। এইভাবে আসলে হলে হবে না। সেই জন্য ইমার্জেন্সির উপর একটি প্রাতিষ্ঠানিক একটা আমার ম্যান পাওয়ারটা, যেমন ধরেন একটা মানে এই প্রসঙ্গে একটা কথা চলে আসলো, আসলে আমাদের দেশে যেমন কতজন অর্থোপেডিশিয়ান দরকার, কতজন কার্ডিওলজিস্ট দরকার, কতজন গাইনোকোলজিস্ট দরকার, তার কোনো ডাটা নেই। যার কারণে আমরা আর আমাদের যে ডাক্তারদেরকে যে দক্ষ করে তোলা, এই ডাক্তাররা নিজে প্রচেষ্টায় যতটুকু দক্ষ হতে পারছে, এবং প্রাতিষ্ঠানিক বা সরকারিভাবে যে তাদেরকে নার্সিং করে যে একটা পর্যায়ে নিয়ে আসবে, এই ধরনের কোনো ব্যবস্থাপনা কিন্তু নেই। যেমন দেখেন, আমি আমার দেশের জনগণকে আমি আমার ডাক্তারদের হাতে ফেলে দেব, সেই ডাক্তারদেরকে দক্ষ করে গড়ে তোলার দায়িত্বও কিন্তু আমাকেই নিতে হবে যদি আমি সরকারের সাথে থাকি, বা সরকার যেটা, কারণ এই দক্ষ জনগোষ্ঠীর কাছেই আমি কিন্তু যখন বৃদ্ধ হব তখন আমাকে তাদের হাতে পড়তে হবে। তো এই জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ করে গড়ে তুলতে না পারি, আমি প্রচুর অর্থোপেডিশিয়ান বানিয়ে ফেলতেছি, প্রচুর গাইনোকোলজিস্ট বানিয়ে ফেলতেছি, আমার প্রয়োজনের চাইতে 3 গুণ, তখন হবে কি একটা হযবরল তৈরি হচ্ছে। এখন যেরকম হচ্ছে, তাদের পোস্টিং, তাদের প্রমোশন হচ্ছে না, কোনো জায়গায় দেব কিছুই করা যাচ্ছে না। আবার তাদেরকে ধারাবাহিকভাবে কে কতটুকু কাজের যোগ্য, একটা ধরেন মানে এফসিবিএস করা, একজন এমএস করা, আবার একজন ডিপ্লোমা করা, তো কার কতটুকু রেঞ্জ থাকবে, কে কতটুকু কাজ করতে পারবে, তাদের দক্ষতা কেমন, একটা জেলা লেভেলে কোন ধরনের এক্সপার্টিস আমি দেব, এই যে সমন্বিত যে একটা প্রচেষ্টা থাকবে, একটা সুন্দরভাবে দেখাশোনা, সুন্দরভাবে তাদের তদারকি, এটা কিন্তু একেবারেই নেই। এখন দেখেন, আমি আপনার সামনে আজকে বসে আছি একদম নিজের প্রচেষ্টায় আমরা তৈরি হচ্ছি, দৌড়দৌড়ি করে ট্রেনিং নিচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কোথায় ভালো ট্রেনিং পাওয়া যাবে। কিন্তু একটা সরকার যদি সমন্বিতভাবে তাদের ম্যান পাওয়ারটাকে দক্ষ করে গড়ে না তোলে, যেমন কষ্ট, তেমনি এই ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সাথেও আমরা যদি এটাকে একটা আলাদা স্ট্রাকচার না তৈরি করে দিই, তাহলে শুধু এখনকার জন্য নয়, ধরো একটা আর্থকোয়াক, একটা মাস ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট যদি হয়, তখন কিন্তু আমাদেরকে দৌড়ে বেড়াতে হবে। এবং এই বিষয়ে কোনো আসলে বড় ধরনের প্ল্যানিং অথবা কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান বলে আসলে যেটা এখন আমরা একটা গ্যাস চেম্বারের উপর বসে আছি এই ঢাকা শহরটা, কিন্তু যে কোনো সময় যদি একটা বড় ধরনের আর্থকোয়াক হয়, আমাদের কোনো ম্যানেজ করতে পারবো না, আমরা সম্পূর্ণ ব্যর্থ হব, এবং এই সিটি আমাদেরকে লিভ করতে হবে। কারণ কি, আমরা একটা রানা প্লাজার বিল্ডিংকে সরাতে যদি আমরা কত সময় নিছি, তাহলে এই যে একটা বড় স্ট্রাকচার, একটা পরিকল্পনা থাকতে হবে আমাদেরকে, এবং সুন্দর পরিকল্পনার মাধ্যম দিয়ে আমাদেরকে ম্যান পাওয়ার বিল্ড আপ করতে হবে, এবং সেই ম্যান পাওয়ারগুলো ধারাবাহিকভাবে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে যেতে হবে। দেখেন, একটা ছেলেকে আমি তৈরি করতেছি, কিন্তু তাকে অর্থনৈতিকভাবে কিন্তু আমি স্বাবলম্বী করতেছি না, স্বাভাবিক। আর একটা ডাক্তার তৈরি করলে হবে না, একটা তার সাথে সিস্টারদেরকে তৈরি করতে হবে, ওয়ার্ড ব্রাদারকে তৈরি করতে হবে, তারপর প্যারামেডিক্স আছে তাদেরকে তৈরি করতে হবে, এবং যেগুলো প্যাথোলজিস্ট আছে সব তৈরি করতে হবে ধারাবাহিকভাবে। এবং একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য যে ফিল্ড ফোর্স, যেমন এখানে আপনি যে যারা ফায়ার ফাইটার আছে তাদেরকে লাগাতে হবে। এবং একই সঙ্গে আমরা বলি যে অনেক সময় যে আমরা ফিল্ড ট্রায়াজ বা ফিল্ডে যে টিমটি কাজ করবে তাদের স্ক্রুটিনি করবে যে কোনো ধরনের মিস্টেক ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা ট্রেনিং, মানে এটা হচ্ছে একটা ধারাবাহিক ট্রেনিং। ধরেন আজকে আমি আপনাকে একটা ট্রেনিং দিলাম, কোনো মনিটরিং নেই, 3 মাস পরে বা 4 মাস পরে বা 3 বছর পরে আপনার কাছ থেকে কিন্তু রিপোর্ট আমি পাবো না। সেটি মানে আসলে আমার প্রয়োজন অনুযায়ী যাদেরকে আমি প্রশিক্ষিত করছি তাদেরকে ধরে রাখতে হবে, সেটি একটি মূল বিষয়। এবং ইমার্জেন্সি ক্ষেত্রে উচ্চতর প্রশিক্ষণের সঙ্গে উচ্চতর যদি একটি উইং বা সাবজেক্ট তৈরি করা না যায়, তাহলে কিন্তু তারা ক্যারিয়ার প্ল্যানের মধ্যে আসবে না। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু নিজেরা দক্ষতা অর্জনের জন্য দৌড়ে বেড়াইতেছি, আবার দক্ষতা অর্জনের পরে আমরা আমাদের প্রফেশনাল লাইফেও দৌড়ে বেড়াইতেছি, এবং সার্বিকভাবে একটা চরম বিশৃঙ্খল অবস্থার ভিতরে আমরা বিরাজমান। এখানে সুশৃঙ্খল করতে হবে, এবং এই দেশের এই জনগোষ্ঠীকে আমাদের সন্তানরা বলেন বা আমরা বলেন, আমাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে দেশের জন্য, ভবিষ্যতের জন্য, মানে চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে, সেই প্রসঙ্গটি যেটি আসে। এবং আমি আরেকটি ট্রেনিং এর কথা উল্লেখ করতে, সেটা হচ্ছে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, যেটি অর্থোপেডিক্স এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছে, বিশেষ করে কোড ট্রমা বা কোড ইয়েলোর ক্ষেত্রে
খুব সংশ্লিষ্ট। একটি ট্রমা কোড যখন হয় বা পলিট্রমা হয় তখন কিন্তু শুধুমাত্র অর্থোপেডিশিয়ান নয়, তার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছে, বিশেষ করে আমরা জেনারেল সার্জারি, নিউরো সার্জারি এবং ভাস্কুলার সার্জন, কার্ডিওথোরাসিক সার্জন এবং অনেকের একটি টিম, সমন্বিত টিম কাজ করে কোথাও, মানে সারা বিশ্বের যে কোনো জায়গায়। এবং এটিএলএসে যারা প্রশিক্ষিত হয় তারা কিন্তু অনেকাংশেই সেটি ম্যানেজ করতে সক্ষম। সো এই অর্থোপেডিক যে আমাদের রিফরমেশন আপনি যদি চিন্তা করে থাকেন, তাহলে এটিএলএসটিকে আপনাদের জন্য বাধ্যতামূলক করা উচিত কিনা, বা যারা উচ্চতর প্রশিক্ষণে যাচ্ছেন। শোনেন, এটা তো একদম প্রাথমিক একটা মানে মানে অর্থোপেডিক্সে আসবে যারা, বা তারা ট্রমা নিয়ে কাজ করবে, এটা প্রাথমিক শিক্ষা এটা। হ্যাঁ, তো এটা ট্রমার সাথে সাংঘাতিকভাবে আমরা জড়িত। এটার জন্যে তাদেরকে দক্ষ হয়ে যেমন গড়ে তুলতে হবে, তেমন অ্যাসেসমেন্ট একটা বড় ব্যাপার। একদম, খুব যেমন দেখেন, একটা রুগী ইন্টারনাল হিমোরেজ হচ্ছে, একদম তাকে আপনি দেখবেন 3টা সাইন, সিম্পল: ইনক্রিজিং পালস, ইনক্রিজিং পেলো, রেস্টলেসনেস। দেখেন, আমার একটা পেরিফেরিতে, আমার দেশের একটা জায়গায়, যেখানে একটা লোক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে 2 লিটার ব্লাড লস হয়ে গেল, তাকে তো ব্লাড দিতে হবে, তাকে তো মানে ভলিউম এক্সপান্ডার দিতে হবে, তাকে স্যালাইন দিতে হবে, র্যাপিড দিতে হবে। এটি যেমন একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, সেখানে তাকে সিপিআর দিতে হবে। এই যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, এটা একটা মানে বিশ্বে ব্যাপক ডেভেলপ করছে। জি, কিন্তু আমরা যেমন সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি, এই জায়গাটিতে আরো বেশি পিছিয়ে যাচ্ছি। এই জায়গাটি আমি আসলে আপনার কাছ থেকে শুনতে আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাই, যে আমরা যে ট্রমা নিয়ে ম্যানেজ করতেছি, যেমন সত্যি ট্রমার কারণগুলো দূর করতে হবে। একদম। যেমন দেখেন, আমি সেদিন রাত্রে 2টার সময় একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে একটা ইঞ্জিন চালিত রিক্সা চলতেছে, একটা হাইওয়েতে ইঞ্জিন চালিত রিক্সা, এবং সে কিন্তু আমাকে 15-20 মিনিট রাস্তা দিল না। তা আমি তাকে বললাম যে, আমার ড্রাইভারকে, তুমি শান্ত হও, তুমি ধীরে ধীরে চলো, ও যখন রাস্তা দেবে তুমি তখনই যেও। তার মানে দেখেন, একটা দেশ কত বিশৃঙ্খল হলে, যে দেখেন একটা হাইওয়েতে এই ধরনের রিক্সা এবং এই ধরনের অটো রিক্সা আমরা তুলে দিচ্ছি, কোনো কন্ট্রোল নেই। ধরেন আমার বাসার মানে একটা রাখাল, সে কিছু টাকা জমিয়ে একটা অটো নিয়ে রাস্তায় নেমে গেল, সে কোনো ট্রাফিক আইন জানে না, সে কোনো স্পিড ম্যানেজমেন্ট জানে না, তাকে কিভাবে তার গাড়ি কন্ট্রোল করতে হবে কিছু জানে না। তার মানে কিন্তু আমরা একটা লম্বা সময়ের জন্য দেশের বহুত মানুষকে পঙ্গুত্বের দিকে ঢেলে দিচ্ছি। মানে এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো আসলে সবচেয়ে এটা যে কি পরিমাণ বাড়ছে, এবং একটা ইনকাম বা মানে করার একটা পিপুল যখন মানে একটা হঠাৎ করে পড়ে যায়, একটা অটো উল্টে বা উল্টে যখন পড়ে যায়, তখন ওই পরিবারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। ওই পরিবারের 2টো সন্তান লেখাপড়া করে, তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায় হঠাৎ করে সে কলাপস করে, প্রস্তুতি ছাড়া। তা এই যে আমাদের শুধু যে ম্যানেজমেন্টটা দেখতে হবে, এটাও যেমন সত্যি, আবার এটাও দেখতে হবে যে এই ধরনের ইনজুরি যাতে আমার দেশের লোকজন মানে ইনজুরিতে না পড়ে, তার জন্য একটা স্যালো মেশিন চালানো স্পিডওয়ালা ভ্যান কিন্তু রাস্তাতে প্রচুর স্পিডে চলতেছে, এটা তো স্বাভাবিক, এটা কোনো অটোমোবাইল সিস্টেম মানে না। তা আপনি এরকম একটা পরিবহন দিয়ে যদি আপনার রাস্তায় থাকে, আর আপনি যদি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য খুবই বেশি প্রচেষ্টা চালান, তাহলে কিন্তু এটি ঠিক হবে না। এটি দুটি সমন্বিত অ্যানালাইসিস করতে হবে। এবং একই সঙ্গে এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে মানে সড়ক দুর্ঘটনা কমানোর যে আন্দোলন বা যেগুলো রয়েছে, সেটাকেও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে রোডের যে অ্যাপ্রোচগুলো, বিশেষ করে যে এখানে আমরা কার্ভগুলো থাকে, সেই জায়গাগুলো ডিভাইডেশন, গাড়ির গতি, কোন রাস্তায় কোন গাড়ি চলবে, এই সবগুলোই সুন্দরভাবে সাজাতে হবে। ড্রাইভারদেরকে প্রশিক্ষণের একটা ব্যাপার থাকে। আর একটা জিনিস দেখেন, যে আমরা যে এটিএলএস ম্যানেজমেন্টটা সবসময় ইমার্জেন্সিতে করব, সেটা যেমন সত্যি, তেমন আমার দেশের জনগণের এডুকেশনের ভিতরে কিছু ম্যানেজমেন্টের আইডিয়া দিতে হবে। এটি খুব জরুরি। খুবই চমৎকার করে বলেছেন। আমরা প্রসঙ্গটি নিয়ে আরবার ফিরে আসবো, তবে তার আগে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আহতদের চিকিৎসা পুনর্বাসন ও বিকেন্দ্রীকরণ নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিত হাসান। কথা বলছিলাম আহতদের চিকিৎসা পুনর্বাসন এবং এই চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে। ডাক্তার আলমগীর হোসেন জনি, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম সেটি হচ্ছে যে দক্ষ জনবল উপর আমরা কথা বলেছি, কিন্তু একই সঙ্গে এটাও শক্তি যে আমরা যদি একটি জেলা লেভেলে একজন দক্ষ জনবল দিয়ে রাখি, কিন্তু তাকে দেখা যাচ্ছে তার যে ইকুইপমেন্টাল সাপোর্ট,
তার যে আদার্স যে সাপোর্টগুলো রয়েছে সেই সাপোর্ট যদি না দিয়ে থাকি, তাহলে কি উনি সেই জায়গাটিকে যথাযথভাবে তার স্কিলটাকে ব্যবহার করতে পারবেন? অথবা এই সংস্কারের জায়গাটিকে কিভাবে আপনি চিন্তা করেন প্রত্যেকটি জায়গায়? আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা শুধুমাত্র আমাদের ওই পয়েন্ট আউট করতেছি যে দক্ষ জনগোষ্ঠী, জি, কিন্তু আমরা এই ধরুন অনেক দিন থেকে এই যে আমরা ডাক্তার বানাচ্ছি, যে আমাদের এই যে এমবিবিএস ডাক্তার যেগুলোকে আমরা তৈরি করতেছি, লম্বা সময় ধরে আমরা কিন্তু আধা দক্ষ লোক তৈরি করতেছি। এই আধা দক্ষ লোক আমাদের জন্যে একটা বিশাল বোঝা হয়ে দাঁড়াচ্ছে। দেখেন, আমরা অবারিত দ্বার মেডিকেল কলেজ খুলে রেখে দিয়েছি, আমাদের কোনো শিক্ষক নেই, আমাদের কোনো লজিস্টিক সাপোর্ট নেই, আমাদের কোনো ল্যাব নেই, আমাদের কোনো হাসপাতাল নেই। যেমনও রয়েছে এইভাবে যদি আমরা এই জনগোষ্ঠীকে তৈরি করি এবং তাদের উপরে যদি আমরা ভর করে ভবিষ্যতের দিকে আগিয়ে যেতে থাকি, তাহলে আমরা মুখ থুবড়ে পড়ব। এবং আপনি খেয়াল করবেন, যেমন আমরা যারা 90 সালে ম্যাট্রিক পাস করছি, 90, 91, 92, এই জেনারেশনটা যখন আমরা রিটায়ারমেন্টে চলে যাব, তখন কিন্তু দেশ একটা চরম একটা মানে ইয়েতে পড়বে। কেন পড়বে? এই ম্যান পাওয়ারগুলোকে আপনি এখন কি করবেন? তাদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না, আবার ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে ধাপে ধাপে তৈরি করে নিতে হবে। এটা একটা জিনিস, এটা হচ্ছে দক্ষ ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি যেমন আমার দেশের সরকার নির্ধারণ করবে যে কে কতগুলো স্পেশালিস্ট, তার কোন কোন সাবজেক্টে দরকার। এখন আমার দেশে গাইনোকোলজিস্ট দরকার নেই, সরকার নেবে না। এখন আমার হিস্টোপ্যাথোলজিস্ট দরকার, সরকার হিস্টোপ্যাথোলজিস্ট নেবে। এখন দরকার হচ্ছে বায়োকেমিস্ট্রি টিচার, অ্যানাটমি টিচার দরকার, সরকার বলবে যে এই সেক্টরে আপনারা ডিগ্রি খালি আছে, আপনারা করতে পারেন। হ্যাঁ, তো এখন আমরা যে মানে যেভাবে ফিল্ডটাকে ছেড়ে রাখছি, তাতে দেশের কোনো পরিকল্পনা করে যে আমরা দেশটাকে, স্বাস্থ্য ব্যবস্থাটাকে এটা সাজাবো সুন্দর যত্ন সহকারে, সেটা নেই। এবং এটা এই সেক্টরটাকে তো একেবারেই এখন অথৈবচ অবস্থায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে আপনি যদি তৈরি করতে চান, আমরা তো একটা এদেশি ডাক্তারি শিখেছি, আমাদের বাইরে কোথাও যাওয়া লাগেনি। কিন্তু আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো ডাক্তারের চাইতে কিন্তু আমরা অদক্ষ নই, আমরা দক্ষ, তাদের চাইতে অনেক জায়গায় ভালো। কিন্তু আপনাকে আমি বলতে চাচ্ছি যে আমাদের কষ্ট কিন্তু লাগে যখন দেখি যে একটা দেশ এভাবে ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। প্যাথোলজিস্টের দিকে, আপনি হিস্টোপ্যাথোলজির দিকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। এবং আপনি যে মডার্ন ইকুইপমেন্টসগুলোকে পরিচালনা করবেন, যেমন একটা ক্যাথ ল্যাব, একটা বড় বড় আমার এই যে সিয়াম অপারেটর বা বিভিন্ন রোবোটিক অপারেটর, এই লোকগুলোকে তৈরি করতে হবে। এবং আপনি যেমন দেখেন, একটা ক্যান্সার হাসপাতালে যে লোকটা একটা মেশিন চালায়, তাকে যদি আপনি সুযোগ সুবিধা না দেন, সে কিন্তু ওই চাকরি ছেড়ে দিয়ে, কাজ শেখার পরে ওই চাকরি ছেড়ে দিয়ে ল্যাব এইডে জয়েন করবে ভালো বেশি বেতনে। একদম খুবই যথার্থ বলছেন। এবং একই সঙ্গে যে একদম অত্যাবশ্যকীয় যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, যে আপনি যে বললেন যে একটি অর্থোপেডিক হাসপাতালের জন্য একটি সিটি স্ক্যান, একটি এমআরআই, এগুলো একেবারেই মানে নিত্যসঙ্গী। হ্যাঁ, এগুলো নিত্যসঙ্গী, এবং এগুলো ম্যানেজমেন্টটা যথার্থ হতে হবে। আবার দেখেন আপনি অনেক হাসপাতালে সিয়ামগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আপনি দক্ষ জনবল দিচ্ছেন, জনশক্তি দিচ্ছেন, কিন্তু তারা কাজটি থমকে আছে, মানুষ সেবা পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে এমন ইকুইপমেন্ট রয়েছে যেটি প্রয়োজন নেই, কেনা হয়েছে। এই জায়গাগুলোতে আসলে সংস্কার আমরা সবাই বলছি, কিন্তু সংস্কার কত দূর? প্রথম যে জিনিসটা আপনাকে বলি, আমার নিজের একটা মতামত, ভেঙে ফেলতে হবে সব। আপনি যদি একটা পুতুলকে নাকটা এখান থেকে ভেঙে এখানে বসান, কানটা এখান থেকে এখানে বসান, কোনোই পরিবর্তন হবে না। ওটাকে ভেঙে, ওটাকে আবার মাড়াই করে নতুন ফর্মা দিতে হবে। যেমন দেখেন, আমরা যে ডাক্তার না, আমাদেরকে কিন্তু এই যমুনা ব্রিজের কয়টা স্প্যান, আপনাকে পদ্মা সেতুর কয়টা স্প্যান, কয়টা পিলার, এগুলো মুখস্থ করে কিন্তু আমাকে বিশেষ দিতে হচ্ছে। এটা কিন্তু একটা এমবিবিএস ডাক্তারের জন্য যথার্থ নয়, নাম্বার 1। নাম্বার 2, যেমন অনেক দেশের ডাক্তাররা জানি না সে দেশের সরকারকে চালাচ্ছে, জানা না, তারা রিসার্চে আছে, গবেষণায় আছে, তারা নিত্যদিন তাদের এভাবে চলে যাচ্ছে। কে চালাচ্ছে? সরকার। ফিল্ডের ক্ষেত্রে তাকে দক্ষতা অর্জন করতে হবে। এই যে দক্ষতা অর্জন করতে হবে, তার জন্য আপনাকে একটা সিস্টেম রাখতে হবে। এখন এই সিস্টেমটা রাখতে হলে আমার নিজস্ব এটা ধারণা, আমরা কিন্তু এখন 51 বছর রান করতেছি আমার দেশে। তো দেখেন, 53 বছর স্বাধীনতা। এই যে দেখেন, আপনি জিনিসটা দেখলে বুঝবেন, এই আমরা হচ্ছে এই সিভিল সার্ভিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা আমার ধারণা। যেমন ধরেন একটা জুডিশিয়ারি সিস্টেম আছে, তারা কিন্তু নিজেরা, এই টোটাল সিভিল সার্ভিস থেকে যদি আমরা বের হয়ে আসি, এটা আমার একটা মতামত,
আমাদের ডাক্তারদেরকেই তাদের একটা সুন্দরভাবে সন্নিবেশিত করতে হবে, ডাক্তারদেরকে সাজাতে হবে, এই ট্রান্সফার পোস্টিং এর সিস্টেমটাকে থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাইট, মানে আলাদাভাবে একটা বডি তৈরি করতে হবে। হ্যাঁ, সেটির সংস্কারও আসলে চিন্তা যেমন দেখেন, আপনি যদি একটা ছেলেকে এমবিবিএস এ যে 5 বছর পড়লো, এটার উপরে পরীক্ষা নিয়েই যদি আপনি তাকে বিসিএস এর চাকরি দেন, মানে সরকারি চাকরি দেন, তাহলে তার কিন্তু একটা অ্যাসেসমেন্ট হলো, লাইন আপ। আবার দেখেন, আপনি যদি এই অ্যাসেসমেন্টের পরেই একটা লাইসেন্স দিচ্ছেন আপনি বিএনবিসি কর্তৃক, এই লাইসেন্স পরীক্ষার মাধ্যমে পেতে হবে। খুবই যথার্থ বলেছেন। আপনি যদি ধরেন একটা যে কোনো মেডিকেল থেকে পাশ করেন, আপনাকে পরীক্ষার মাধ্যম দিয়ে আপনাকে লাইসেন্স দিতে হবে, লাইসেন্সিং পরীক্ষা। যত আপনি পরীক্ষার মাধ্যম দিয়ে যখন আপনি লাইসেন্সটা নেবেন, সেই মানে বেসিক সাবজেক্ট এবং ক্লিনিক্যাল সাবজেক্ট পরীক্ষা দিয়ে আসবে, তখন তার ন্যূনতম কিন্তু একটা কোয়ালিটি কিন্তু সে অ্যাচিভ করে ফেলবে। এবং সেটি হচ্ছে যেটা রেগুলেটরি বডি যাকে আমরা বলি, যে সেটিরও একটু মনিটরিং থাকা দরকার ডেফিনেটলি, নিয়মিতভাবে, একেবারেই মানে ছেড়ে দেওয়া আসলে উচিত না। এটা খুবই দারুণ বলেছেন সংস্কার এই জায়গাটিতে। আমি যেটি লাস্ট একটি বিষয় নিয়ে জাস্ট কথা বলে শেষ করে দেব, সেটি হচ্ছে আমরা যেটি বলছিলাম যে বিকেন্দ্রীকরণ নিয়ে, বিশেষ করে যে আহতদের বর্তমানে যারা রয়েছে, যে দেখা সবাইকে ছুটতে হচ্ছে শহর কেন্দ্রিক, কিন্তু অনেকের সেই সামর্থ্যটি নেই এবং জনবলের অভাব থাকতে পারে। তো সেটিকে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এবং রেফারেলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটি ন্যাশনাল পলিসি লেভেলে কোনো চিন্তাভাবনা করা উচিত কিনা? এটা তো একটা অবশ্যই করা উচিত। বিকেন্দ্রীকরণ তো অবশ্যই থাকতে হবে, এবং সবচেয়ে বড় যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরিবেশ তৈরি করতে হবে জি থাকার জন্য, যে আমরা যে যাকে যেমন দেখেন, আপনি একটা হাসপাতালে, আপনি বান্দরবন হাসপাতাল আপনার মানে বিকেন্দ্রীকরণ করলেন, যে বান্দরবনে সব ট্রিটমেন্ট পাওয়া যাবে টারশিয়ারি লেভেলে, কিন্তু সেখানে যে লোকগুলোকে আমরা দেব, আমি ঢাকা শহর থেকে একটা লোককে আমি বান্দরবনে দিচ্ছি, তার ওখানে থাকার মতো, তার সন্তানদেরকে লেখাপড়া করার মতো তার ওখানে পরিবেশ তৈরি করতে হবে এবং নিরাপত্তা দিতে হবে, এবং সার্বিক একটা উন্নতি যখন একটা দেশ হতে থাকবে, এবং কমিউনিকেশনটা এত সুন্দর ডেভেলপ করবে যে তার জন্য ওখানে থাকা আর ঢাকা থাকা একই বিষয় যখন হবে, তখনই সেটি সম্ভব। আমি যেটি বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, যে আমরা যদি ইউএস এর কথা চিন্তা করি, আপনাকে বলি, ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আধুনিকায়ন করতে হবে, বিশেষ করে যেতে এয়ার অ্যাম্বুলেন্স আছে, হেলিকপ্টার আছে, মানুষ বিয়ে করতে যাচ্ছে হেলিকপ্টারে, সেক্ষেত্রে একটা আমরা পরিবহন করতে পারবো। এই খুবই যথার্থ বলেছেন। আমরা সবগুলো বিষয় নিয়ে আসলে আজকে আলোকপাত করেছি, বিশেষ করে যে যা আমরা বলছি, চিন্তা করছি স্বাস্থ্য খাতের যে পুনর্বাসন সেটির বিষয়ে, এই বিষয়গুলো পয়েন্টগুলো নিশ্চয়ই কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, চ্যানেল 24 কে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, আহতদের চিকিৎসা পুনর্বাসন এবং বিকেন্দ্রীকরণ বিষয়টি নিয়ে কথা বললাম, যেটি আসলে যে স্বাস্থ্য খাতের যে সংস্কার যে দাবিটি উঠেছে, সেটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, এবং আশা করছি এই ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের সামনের দিকে সুন্দর বাংলাদেশে এগিয়ে যাব।